আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা যারা আজ আরজে নেটওয়ার্ক বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির ফেসবুক পেজে ডিজিটাল ক্লাইমেট টক এপিসোড 2 দেখছেন, আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমাদের ডিজিটাল ক্লাইমেট টকের এপিসোড 2 এবং আজকে আমাদের থিম হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম ডিউরিং দ্য কোভিড-19 ক্রাইসিস। আমরা জানি আমাদের পুরো ওয়ার্ল্ডে এবং বিভিন্ন দেশে এখন কোভিড-19 এর প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এবং আমরা সবাই নিজেদের বাসা বাড়িতে বন্দি আছি। সবাই নিজেদের নিজেদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি, কিন্তু সবাই বাসার মধ্যে থাকলেও কিন্তু পরিবেশ দূষণ কিংবা জলবায়ু পরিবর্তন থেমে নেই, সেটা চলছে তার নিজের গতিতে। এই কারণে আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবেলা কিংবা পরিবেশ দূষণের সাথে খাপ খাইয়ে নেওয়া কিংবা মোকাবেলা করবার জন্য প্রতিনিয়তই থাকতে হচ্ছে অ্যাক্টিভ। আজকে আমাদের আপনারা সবাই জানেন যে আজকে আমাদের এপিসোডে আমাদের 3 জন অতিথি রয়েছেন। তার মধ্যে একজন রয়েছেন তানজিল হোসেন। উনি অ্যাকশন এইড বাংলাদেশের রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস প্রোগ্রামের লিড। ওয়েলকাম তানজিল ভাই, ওয়েলকাম টু ডিজিটাল ক্লাইমেট টক। থ্যাংক ইউ। আমাদের সাথে আরো আছেন ইয়ুথ নেট ফর সোশ্যাল ক্লাইমেট জাস্টিস এর কোঅর্ডিনেটর সোহানুর রহমান। ওয়েলকাম সোহানু। থ্যাংক ইউ কৌশিক, আমাকে ইনভাইট করার জন্য। আমাদের সাথে আরো আছেন আরজে নেটওয়ার্ক ইন্ডিয়া থেকে, তিনি জয়েন করছেন মুম্বাই থেকে। উনি আরজে নেটওয়ার্ক ইন্ডিয়ার সিনিয়র ম্যানেজার আউটরিচ, মিস দেবপ্রিয়া দত্ত। ওয়েলকাম দেবপ্রিয়া দি। থ্যাংক ইউ সো মাচ এখানে আমায় ইনভাইট করার জন্য। দর্শক, আপনারা আমাদের এই ডিজিটাল ক্লাইমেট টকের এপিসোড 2, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম ডিউরিং দ্য কোভিড-19 সিচুয়েশন, আপনারা দেখতে পাচ্ছেন আরজে নেটওয়ার্ক বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির ফেসবুক পেজ থেকে। আজকে আমাদের সাথে আছেন তানজিল হোসেন, অ্যাকশন এইড বাংলাদেশ, দেবপ্রিয়া দত্ত ফ্রম আরজে নেটওয়ার্ক ইন্ডিয়া এবং সোহানুর রহমান ইয়ুথ নেট। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি আপনাদের যদি কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছে আপনাদের প্রশ্নটা পৌঁছে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। তো প্রথমেই আমরা যাব তানজিল হোসেন ভাইয়ের কাছে। আমরা জানতে চাই যে আমরা সবাই জানি যে কোভিড-19 সিচুয়েশন আমাদের ওয়ার্ল্ডকে ঘিরে রেখেছে এবং আমরা সবাই বাড়িতে বন্দি, বাইরে যেতে পারছি না, ইনফেকশনসের ভয় আছে। পাশাপাশি আমরা জানি জলবায়ু পরিবর্তন থেমে নেই, জলবায়ু পরিবর্তন হচ্ছে, পরিবেশ দূষণও হচ্ছে, কারণ আমরা দেখছি যে এখন রিলিফ ডিস্ট্রিবিউশন, অন্যান্য অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ প্লাস্টিক আমরা পরিবেশে ডাম্প করছি, এটা চলে আসছে। সো আপনি কিভাবে দেখেন যে এই কোভিড-19 সিচুয়েশন, আমরা যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, এটা কি আমাদের জন্য একটা অপরচুনিটি নাকি একটা প্রবলেম? ধন্যবাদ জুহায়ের এবং যারা শুনছেন সবাইকে স্বাগতম। আসলে কোভিড-19 ক্রাইসিসটা ডেফিনেটলি আমাদের জন্য একটি সমস্যাজনক বিষয়। ইটস আ প্রবলেম ডেফিনেটলি, বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে ইট প্রবলি ইজ অ্যান অপরচুনিটি অ্যাজ ওয়েল টু রিথিঙ্ক দ্য ডেভেলপমেন্ট ইটসেলফ। অনেকদিন ধরে ডিসকাশন হচ্ছে যে দি হোল ক্যাপিটালিস্ট সোসাইটি, ক্যাপিটালিস্ট মডেল কিভাবে ফেল করেছে। নাও ডিবেটেবল, অনেক ডিবেট করতে পারি, কিন্তু যেটা মূলত বলা হচ্ছে যে দ্য ওয়ে উই ইউজ টু লিভ, যেটাকে আমরা বলতাম টেক, মেক এবং থ্রো অ্যাওয়ে, সেই লাইফটা আসলে আর মানে চলতে দেওয়া যায় না। এবং সেটা চলার ফলে আমরা দেখেছি যে কোন পর্যায়ে এনভায়রনমেন্ট এবং ক্লাইমেটের কোন পর্যায়ে আমরা গিয়েছি। সো আমরা যদি এখন এটাকে অপরচুনিটি হিসেবে নেই, যে আমরা যখন ফেরত যাচ্ছি, আমি ঢাকা শহরের উদাহরণ দিয়ে বলি একটা জিনিস, যে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সেখানে হঠাৎ করে হর্ন বেজে উঠলো। না, অনেকদিন ধরে আমরা হর্ন শুনি না, আমাদের সাউন্ড পলিউশন হয় না। শোনার সাথে সাথে মনে হলো যে I don't want to go back to a Dhaka যেখানে হর্ন বাজছে সারাক্ষণ। So maybe that's one of the steps that we should be taking from now on. আমরা এই বছরের জানুয়ারির দিকে দেখেছি, ফেব্রুয়ারির দিকে দেখেছি, সবসময় যে এয়ার পলিউশনের কত খারাপ অবস্থা ছিল।
নাও এখন বৃষ্টি হচ্ছে, অনেক অনেক গাড়ি ঘোড়া বন্ধ হচ্ছে, এয়ার কোয়ালিটি ইজ মাচ বেটার। নাও কামিং উইন্টারে আমাদের এয়ার পলিউশনের অবস্থা কি হবে? আমরা যদি একটু ওভাবে ভাবি, আমরা এখনো বের হচ্ছি না, বাট হোয়াট ক্যান উই ডু টেকিং দিস অ্যাজ অ্যান অপরচুনিটি, যে আমরা ফেরত যাব কিন্তু আগের অবস্থায় না। আমরা আমাদের বিহেভিয়ারকে চেঞ্জ করব, আমাদের অ্যাটিটিউডকে চেঞ্জ করব, আমাদের ওয়ে অফ লিভিংকে চেঞ্জ করব। এবং সেটা করতে পারলে, স্টাডি বলে যে আমরা যদি সেটা করতে পারি, তাহলে অ্যাবাউট 40 to 45% অফ কার্বন ইমিশন যেটা আমরা করে থাকি, সেটাকে শুধুমাত্র অ্যাকাউন্ট করা সম্ভব, কমানো সম্ভব বাই adopting a new ways of life which is sustainable, responsible. আমি এখানেই থামছি। থ্যাংক ইউ। ধন্যবাদ তানজির ভাইয়া আপনার নিজস্ব মতামত জানানোর জন্য। আমার মনে হয় আজকে আমাদের সাথে যে সেই যারা যারা তরুণরা দেখছেন এই প্রোগ্রাম, তারা অবশ্যই এই প্রোগ্রামটা অনেক এনজয় করবেন, এবং যারা যারা পরিবেশ কর্মী বা জলবায়ু কর্মী হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করছেন বা ভবিষ্যতে কাজ করবেন ভাবছেন, তাদের জন্য একটা ফিউল বা জ্বালানি হিসাবে কাজ করতে পারে আজকে আমাদের বক্তাদের বক্তব্য। এখন আমি দেবপ্রিয়া দত্ত দির কাছে জানতে চাই যে আর্থ ডে নেটওয়ার্ক ইন্ডিয়া কিভাবে এই সিচুয়েশনের সাথে কোপ আপ করছে। কারণ আমরা জানি যে আর্থ ডের কারণে আমাদের অনেক প্রোগ্রাম ছিল যেটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি, আমরা সবকিছু ভার্চুয়াল স্পেসে নিয়ে আসতে হয়েছে। তো আর্থ ডে কিভাবে এটার সাথে কোপ আপ করেছে? প্রথমত সকলকে আমার নাম এবং হ্যালো জানাচ্ছি, আর থ্যাংক ইউ ভেরি মাচ প্ল্যাটফর্মটা অর্গানাইজ করার জন্য, ক্রিয়েট করার জন্য। আমাদের এখানে আমরা সবাই মিলে এরকম একটা আলোচনায় একসাথে করতে পেরেছি। তো ফর আস আমাদের আমরা প্রথম থেকেই এই জিনিসটাকে একটা ইন ডিসগাইজ হিসেবে দেখছিলাম। যদিও অফকোর্স আমাদের যা যা প্রোগ্রাম প্ল্যান ছিল এবং অন দ্য প্ল্যান ছিল, সেগুলো করতে হয়েছে, এবং দীর্ঘকাল ধরে হয়তো করা সম্ভব হবে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের যেটা মনে হয় যে এবারে প্রথম আমাদের 50th অ্যানিভার্সারিতে বলতে অ্যানিভার্সারিতে হয়তো আমাদের প্রোগ্রাম গুলো সেই অর্থে সেলিব্রেট করা যায়নি, কিন্তু ট্রুলি মাদার আর্থ would celebrate. Mother Earth has never been happy. Mother Earth has never felt so much beauty and so much of beauty. Air that she's breathing is so fresh. Everywhere we look around, beauty. So it has been actually in its real essence for the first time in the 50th year. Strange how an anniversary year কি এমন একটা ভাবে হয়েছে যে আমাদের আর কোনো, আমরা সবাই on the ground actually large scale কোনো program করা possible না, but actually I think Mother Earth is smiling and nothing can be better. There can't be a celebration than that. That's the purpose of birthday after all. And just that we have actually managed to utilize this period to organize a lot of very exciting digital programs. যা আমাদের আউটরিচটাকে অনেক দিচ্ছে এবং অনেক বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেশন সম্ভব হয়েছে। আমরা যদি ইভেন্ট বিভিন্ন জায়গায় হতো, আমরা আমাদের অল অ্যাক্রস ইন্ডিয়া এবং আউটসাইড ইন্ডিয়া উই হ্যাভ অর্গানাইজ করে প্রোগ্রাম। কিন্তু এবারে আমরা সবাই, মানে আমি এরকম ইভেন্ট সর্বত্র অল ওভার দুঃখিত, আমি একটু ইন্টারাপ্ট করছি, মেবি আপনার স্পিকার একটু সমস্যা হচ্ছে, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। ক্যান ইউ প্লিজ ফিগার ইট আউট? volume, is this better? হ্যাঁ, এখন আই গেস Is this better? Yeah. So what I was saying is that yes, it has been a true celebration of Mother Earth, because
for the first time on Earth Day, Mother Earth is so happy, all smiles, is celebrating. So we couldn't have asked for anything better than this on our golden anniversary. আমাদের 50th anniversary celebration আমাদের একটা প্রচন্ড apt এবং উপযুক্ত gift আমরা Mother Earth কে দিতে পেরেছি এবং Mother Earth নিজেকে দিতে পেরেছে। তো সেই কনটেক্সটেও বলি যে আমাদের অনেক হয়তো অন দ্য গ্রাউন্ড প্রোগ্রাম করা সম্ভব হয়নি, আমাদের অনেক কিছু ক্যান্সেল করতে হয়েছে, কিছু রিস্কেডিউল করতে হয়েছে, সেটা কবে করা সম্ভব হবে এখনো আমরা জানি না। বাট আমরা এই সিচুয়েশনটার অদ্ভুতভাবে আমাদের ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে অনেকগুলো অ্যাডভান্টেজেস দাঁড়িয়েছে। সেটা হচ্ছে যে আমরা প্রচুর ডিজিটাল মিডিয়া, অনেক ডিজিটাল প্রোগ্রাম ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেটার আউটরিচটা হ্যাজ বিন ফেনোমেনাল বিকজ অ্যাজ আমরা অন দ্য গ্রাউন্ড অ্যাক্টিভিটি করতে সীমিত থাকতে হতো সেই লোকাল স্টেটে। Now that we have been doing digitally, the participants are from across the country and even outside the country. So there's a great advantage because there are no barriers anymore. There are no geographical barriers. So which is a great thing, and in the context of that, the program data team right now, the focus is toward our Earth. That is really what is going on. We need to look at that as a priority when we go back to normalcy and when we go back to normal life. সেই কনটেক্সটে আমরা একটা খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম লঞ্চ করছি, নাম হচ্ছে আর্থ স্পিক, আর বি লিসনিং। তো দ্য হোল আইডিয়া ইজ যে ইন দিস ফেজ একটা জিনিস আমরা সবাই বুঝতে পেরেছি যে মাদার আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অনেক মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা সেইগুলোকে গ্রাহ্য করিনি, আমরা ওভারলুক করেছি, ইগনোর করেছি, বাচ্চা দিয়ে ভেবেছি সেটা তো অন্যদের সাথে হয়, আমাদের সাথে হবে না। বাট নাও দ্যার ইজ নো চয়েস for us to really listen to the message of Mother Earth. So this campaign is targeted at if Mother Earth truly had a human voice, যে আমাদের মতো এরকম একটা কথা বলে মাদার, তাহলে মাদার আর্থ কি বলছে আমাদের। তো সেটার উপরে একটা খুব ইন্টারেস্টিং ক্যাম্পেইন। তো এই জিনিসটাও আমাদের হয়তো সম্ভব হতো না যেতাম এই ক্যাম্পেইনের আইডিয়া, এইরকম একটা ডিসকাশন ইনিশিয়েট করা সম্ভব হতো না। তো all in all, I think there's a lot of gift in this situation, a lot of beauty in this situation. It's remarkable. থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ডস। আমরা অনেক কিছু জানতে পারলাম, বিশেষ করে আর্ট দ্য নেটওয়ার্ক ইন্ডিয়া এবং আর্ট দ্য নেটওয়ার্ক অন্যান্য উইংসগুলা তারা কিভাবে এই লকডাউনের সময় তাদের অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করেছে, পাশাপাশি আমাদের লকডাউন বা এই প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের জন্য কি কি অপরচুনিটিস ক্রিয়েট করেছে সেটা আমরা জানতে পারলাম। তো আমি এখন যেতে চাচ্ছি আমাদের জলবায়ু যোদ্ধা, একজন তরুণ পরিবেশ কর্মী, যিনি অনেকদিন ধরে পরিবেশের জন্য লড়াই করছেন, জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবেলা করছেন। তিনি লড়াই করছেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে, বরিশাল নামে একটা অঞ্চল আছে সেখান থেকে, একদম যেই অঞ্চলটাকে বলা হয় যে ক্লাইমেট চেঞ্জের মোস্ট অ্যাফেক্টেড এরিয়া, বা ভবিষ্যতে এটা সাগরের নিচে চলে যেতে পারে। তো সোহান, আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে আমাদের আর্থ ডে গেল, পরিবেশ দিবস গেল, জীববৈচিত্র্য দিবস গেল, অনেকগুলো দিবস কিন্তু গেল। তো এই দিবসগুলোকে আমরা জানি যে বছরে এই সময়টা আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি বা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি তাদের জন্য খুব ক্রুশাল। এই একটা সময় আমরা হয়তো বা দেখতে পারি যে আমাদের দেশের জাতীয় পত্রিকাগুলোতে খুব লেখালেখি হয় কিংবা মিডিয়াগুলোতে কিছু কথাবার্তা হয়। এই বছর তুলনামূলকভাবে কম হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে তোমরা বিভিন্ন কর্মসূচির সাথে নিজেদেরকে যুক্ত রাখার চেষ্টা করেছো। ইভেন আমফানের পরেও তোমরা নিজেদেরকে চেষ্টা করেছো সেই জায়গাগুলোতে গিয়ে কাজ করার। তো আমি জানতে চাচ্ছি যে এই সিচুয়েশনে তোমরা কিভাবে মোকাবেলা করেছো বা তোমরা কিভাবে তোমাদের কাজগুলোকে চালিয়ে রেখেছো? হ্যাঁ, থ্যাংক ইউ কৌশিক আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সো আমরা যখন এই কোভিড-19 প্যান্ডেমিকটা আসলো, সো এটা তো কেউ জানতো না, যে বা আমরাও জানতাম না যে একটা প্যান্ডেমিক আসবে
যার জন্য পুরো পৃথিবী বা বাংলাদেশ লকডাউনের মধ্যে চলে যাবে। সো আমরা হচ্ছে এই বছর, যেহেতু আমরা 2019 সালে পুরো বছরটাই আমরা কিন্তু ক্লাইমেট স্ট্রাইকের মধ্যে ছিলাম, যে মার্চ থেকে ফার্স্ট গ্লোবাল স্ট্রাইক থেকে শুরু করে সেকেন্ড স্ট্রাইক, এবং সেপ্টেম্বরে পুরো মাস সপ্তাহ জুড়ে একটা সপ্তাহ কিন্তু আমরা সেই ক্লাইমেট স্ট্রাইক, বরিশাল থেকে শুরু করে সারা দেশ, ঢাকা, তো অনেকগুলো কিন্তু স্ট্রাইক আমরা করেছি, এবং জেলায় জেলায় স্মারকলিপি দেওয়া। সো ক্লাইমেট স্ট্রাইকগুলো যখন আমরা করছিলাম, তখন আমরা একটা কাজ করেছিলাম, আমরা প্রধানমন্ত্রী বরাবরে আমরা একটা স্মারকলিপি তৈরি করেছিলাম কিছু দাবি দাওয়া নিয়ে, এবং একটা বড় দাবি ছিল যে বাংলাদেশে ক্লাইমেট এমার্জেন্সি ঘোষণা করা। তখন তো আমরা সরকার তো অনেক সময় পরিবেশ কতটা গুরুত্ব দেয় না, সরকার দরকার প্রবৃদ্ধি, বাংলাদেশ সরকারের দরকার অনেক, সরকার সব সরকারেরই দরকার জিডিপি। তারপর আমরা আমাদের সেই দাবিগুলো আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের জায়গা থেকে দাবিগুলো করে গেছি, এবং আমরা সেই ক্লাইমেট এমার্জেন্সির জন্য আমরা দাবি তুলেছি। সো খুব মানে কি বলে যে মানে আশ্চর্যভাবে বাংলাদেশ পার্লামেন্ট সেই দাবিগুলোকে কনসিডার করেছে, এবং শুধু আমরা যে ক্লাইমেট এমার্জেন্সি বলছিলাম, সো বাংলাদেশ গভর্নমেন্ট বা পার্লামেন্ট মনে করছে যে শুধু ক্লাইমেট এমার্জেন্সি না, সো আপনি জানেন যে একটা মোশন এনেছে ডিসেম্বরে, যে মোশনটা বলা হচ্ছে প্ল্যানেটরি ইমার্জেন্সি, এবং বিশ্বের প্রথমবার বাংলাদেশ পার্লামেন্ট একটা প্ল্যানেটরি ইমার্জেন্সি বিল আনলো, যেখানে পরিবেশ, প্রতিবেশ, প্রাণ, প্রকৃতি সবকিছুকেই, জলবায়ুকে সুরক্ষা দিয়ে সেই প্ল্যানেট এমার্জেন্সিটা ঘোষণা হলো। তাহলে সেই 19 সালে আমাদের সেই মুভমেন্টের যা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা কিন্তু আমরা অর্জন করতে পেরেছি। তো কিন্তু এখন একটা মোশন হয়ে গেল, একটা বিল পাস হয়ে গেল, এর মানেই যে আমরা সকল সমস্যা আমাদের সমাধান হয়ে গেল বাংলাদেশে প্ল্যানেট এমার্জেন্সি হওয়ার মাধ্যমে, তাহলে কিন্তু সেইটা কিন্তু হলো না। কিন্তু এটা আপনাদের মাথায় মানে আপনাকে বলতে চাই যে তাহলে কিন্তু তখন থেকেই, ডিসেম্বর থেকেই কিন্তু একটা প্ল্যানেটরি ইমার্জেন্সি বা গ্লোবাল ক্লাইমেট ইমার্জেন্সি চলছিল। তাহলে একটা ক্রাইসিস যখন চলছিল, এর মধ্যে আমরা যখন মার্চের মধ্যে সব প্ল্যান শুরু করে আমরা 8 তারিখে কক্সবাজারে প্রথম স্ট্রাইকটা করেছিও। তো ওইটাই আমাদের এই বছরের মানে রাস্তায় স্ট্রাইকটা, ওইটাই শেষ স্ট্রাইক হয়ে গেল, কারণ এরপর কিন্তু আর আমরা ফিল্ডে বা আমরা সেই স্ট্রাইকগুলো আর করতে পারিনি। তো যখন আমরা ঘরের মধ্যে আটকা পড়ে গেলাম, তখন আমরা যারা ক্লাইমেট অ্যাক্টিভিস্ট তারা চিন্তা করলাম যে আসলে আমরা লকডাউন হয়ে গেল, কিন্তু ক্লাইমেট চেঞ্জ তো আর লকডাউন হচ্ছে না, ক্লাইমেট চেঞ্জ তো আর বন্ধ হচ্ছে না, কারণ ক্লাইমেট ক্রাইসিস এটা আরো একটা বড় ক্রাইসিস। সো এইটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। কোভিড-19 যেমন রেসপন্স করতে হবে, আমরা কোভিড-19 রেসপন্স করেছি, অ্যাওয়ারনেস তৈরি করা, রিলিফ দেওয়া, সরকারের সাথে ক্লোজলি কাজ করে মানুষকে কিভাবে হ্যান্ড ওয়াশিং করা যায় সেই জিনিসগুলো দেখা। কিন্তু আমরা এই যে ক্লাইমেট একটা ক্রাইসিস যে হতে পারে বা হচ্ছে, এটা নিয়ে আমরা কিন্তু আমাদের কাজগুলো আমরা শুরু করেছি। সো এখন কাজ শুরু করবো। এখন আমাদের যেটা দরকার ছিল যে ক্লাইমেট নলেজটাকে বিল্ড আপ করা। আমাদের যারা তরুণরা, যারা সপ্তাহে একদিন বা মাসে একদিন একটা প্ল্যাকার্ড ধরলো যে উই ওয়ান্ট ক্লাইমেট জাস্টিস, সেই তরুণ যদি ক্লাইমেট কি, ক্লাইমেট জাস্টিস কি, এগুলো যদি সে না বুঝতে পারে, তখন তাকে সেই প্ল্যাকার্ড হাতে দাঁড় করিয়ে ছবি তুলে বা মুভমেন্ট করে কিন্তু আসলে লাভ নাই। তখন আমরা চিন্তা করলাম, যেহেতু এখন আমরা ঘরের মধ্যে, তো এটা আমাদের জন্য একটা সুযোগটা হচ্ছে আমাদেরকে ক্লাইমেট নলেজ, ক্লাইমেট লিটারেসি জানা। সো এখানে তানজির ভাইও আছেন, তানজির ভাইয়ের সহযোগিতায় অর্থাৎ অ্যাকশন এডের সহযোগিতায় আমরা হচ্ছে এখন পর্যন্ত প্রায় 4টার মতো ওয়েবিনিয়ার আমরা করেছি, একেবারে এক্সপার্ট থেকে শুরু করে সালিমুল হক স্যার থেকে শুরু করে মঞ্জুরুল হান্নান খান স্যার, তারপর হচ্ছে আমাদের নুরুল কাদির স্যার, সো যারা হচ্ছে মানে ইন্টারন্যাশনালি, ন্যাশনালি বা পলিসি নিয়ে এবং এই জীববৈচিত্র্য নিয়েও মঞ্জুরুল হান্নান খান স্যার সেশন করেছেন। তখন কিন্তু আমাদের যারা ক্লাইমেট স্ট্রাইকার ছিল সারা দেশের, তারা কিন্তু এই বিষয়গুলোতে সচেতন হলো, এবং এরপর পাশাপাশি আমরা আরো কিছু ওয়েবিনিয়ার, ফেসবুক লাইভ, এগুলো আমরা করে কাজী খলিকুজ্জামান আহমেদ স্যারটার থেকে শুরু করে অনেককে কিন্তু আমরা এনে আমাদের যারা ক্লাইমেট, যারা স্ট্রাইকার, তাদের নলেজগুলোকে আমরা বিল্ড আপ করেছি এই লকডাউনের মধ্যে, এবং আমাদের দাবিগুলো তোলার চেষ্টা করেছি। এবং আপনি জানেন যে ফ্রাইডেজ ফর ফিউচার এদেরও স্ট্রাইকটা বসেনি, আমরা যাদের সাথে একসাথে কাজ করি এরা কিন্তু সবাই ডিজিটাল স্ট্রাইকে চলে গেছে। যেমন আজকে শুক্রবার, তো আজকে কিন্তু প্রত্যেকে তার বাসা থেকে প্ল্যাকার্ডে তার দাবিটা ধরে সে কিন্তু দাঁড়ায়, এবং টুইটারে কিন্তু এটা খুব ট্রেন্ডিং হয়, এবং বিশ্ব নেতারা এটা দেখতে পারে যে না, লকডাউন হওয়ার কারণেও শিশুরা বা তরুণরা তারা কিন্তু বসে। আর একটা উদ্যোগ হচ্ছে যেটাকে বলা হচ্ছে টক ফর ফিউচার। সো ফ্রাইডেজ ফর ফিউচার থেকে তারা ওই বিভিন্ন যারা নামকরা বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্লোবালি, তো তাদের নিয়ে কিন্তু টক ফর ফিউচার করছে। ইভেন আমরাও বাংলাদেশ থেকে কালকে ফ্রাইডেজ ফর ফিউচার থেকে কালকে সন্ধ্যা 6টায় ডক্টর সালিমুল হক স্যারের সাথে কিন্তু সারা বিশ্বের যারা ক্লাইমেট স্ট্রাইকার তারা জয়েন করবে। সো মোটামুটি এই হচ্ছে আমাদের ক্লাইমেট স্ট্রাইকের সময়ের মানে মুভমেন্টগুলো। এর মধ্যে আমার 3টা দিবস যেগুলো আপনি মেনশন করলেন, আর্থ ডে, তারপর হচ্ছে পরিবেশ দিবস, তারপর হচ্ছে জীববৈচিত্র্য দিবস, এইগুলো আমরা সবাই ওই ডিজিটাল স্ট্রাইকগুলোই করেছি, অর্থাৎ ভিডিও মেসেজ তৈরি করা, টুইট করা,
বা কিছু ওয়েবিনিয়ারে জয়েন করা। তো এগুলো আমরা করেছি, কিন্তু আমরা বলতে চেয়েছি যারা পরিবেশ দিবস একদিন করছেন, তো পরিবেশ দিবস, জীববৈচিত্র্য দিবস, আর্থ ডে, এটা একদিন না, এটা প্রতিদিন হওয়া উচিত, প্রতিদিন করা উচিত। এটা আমরা করছি। কিন্তু এর মধ্যে যখন আমরা ক্লাইমেট ক্রাইসিস নিয়ে কথা বলছিলাম, তখন অনেকেই যারা অতি উৎসাহী বা তারা বলতেছে তোমরা এখন ক্লাইমেট ক্রাইসিস নিয়ে থামো, ক্লাইমেট ক্রাইসিস এটা পরে নিয়ে চিন্তা করো, এখন কোভিড নিয়ে চিন্তা করো। তা আমরা বলছি যে না, ক্লাইমেট ক্রাইসিসকে বন্ধ করার সুযোগ নেই, কোভিড নিয়েও আমরা কাজ করব। কিন্তু তার মধ্যেই তখনই কিন্তু ভোলায়, শ্যামনগরে, তারপর হচ্ছে আপনার সাতক্ষীরায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করে এবং বাঁধগুলো ভেঙে যাওয়ার উপক্রম তৈরি হয়। কিন্তু আমাদের সরকার বা যারা দায়িত্বশীল ছিল, তারা কোভিড রেসপন্সের কারণে সেই মানুষগুলোর কিন্তু রেসপন্সে বা সহযোগিতা এগিয়ে আসে নাই এই বাঁধ ভাঙা বা আপনার কি বলে যে নদী ভাঙা। তো তারা হচ্ছে কোভিডের চাইতেও এই বাঁধ ভাঙা, নদী ভাঙায় খুব মানে ক্লান্ত ছিল, তারা বাড়ি চেঞ্জ করতে হচ্ছে, ঘর চেঞ্জ করতে হচ্ছে। এর মধ্যে 20 তারিখে 20 মে আসলো সাইক্লোন আমপান। তো আমপান হওয়ার পর সেখানে তো একটা বড় ধরনের একটা আরেকটা ক্রাইসিস তৈরি হলো। তো এটা নিয়েও যখন পরিবেশ দিবস হলো, সেখানকার যারা ক্লাইমেট স্পিকার, তরুণ যারা, তারা হচ্ছে এখন একদিকে কোভিড-19, এখন সেই কোভিড-19 এর সোশ্যাল ডিস্টেন্স মানার সুযোগ কই, যেখানে মানুষের বাঁধ ভেঙে গেছে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে বাঁধ তৈরি করতে হচ্ছে, তো বা সাইক্লোন শেল্টারে যেতে হচ্ছে। তো সেইটার যেমন কোনো সুযোগ নেই সোশ্যাল ডিস্টেন্সে, তো তারা 5 তারিখে একটা ক্লাইমেট স্ট্রাইকও সেখানে করেছে এবং কিছু দাবি দাওয়াও তার তুলে ধরেছে। এই হচ্ছে আমাদের কোভিড-19 এর সময়ের আমাদের মুভমেন্ট। ঠিক। অসংখ্য ধন্যবাদ সোহানুর। আমরা অনেক ভালো ভালো কিছু যে উদ্যোগ যেগুলো আমাদের বাংলাদেশের ইয়তরা করেছে বা ইন্টারন্যাশনালি টুইটারের মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্ট স্টেক হোল্ডারের কাছে পৌঁছে যাওয়া সুযোগ হয়েছে, সেগুলোর ব্যাপারে জানতে পারলাম। এবং এইটারই ধারাবাহিকতায় আমরা আরো জানতে পারলাম যে বাংলাদেশে শুধু ক্লাইমেট এমার্জেন্সি নয়, এটা প্ল্যানেটারি এমার্জেন্সি হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ আমরা জানি যে শুধুমাত্র ক্লাইমেট জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় আমাদেরকে এফেক্ট করছে না, পাশাপাশি প্লাস্টিক পলিউশন, বায়োডাইভার্সিটি লস, এরকম আরো বড় বড় সমস্যা আছে যেগুলো আমাদেরকে এফেক্ট করছে। আমরা বরাবরই দেখেছি বাংলাদেশ সরকার কিছু কিছু জায়গায় ডিসিশন মেকিং এ খুব এগিয়ে থাকে। যেমন পৃথিবীর অনেক অল্প কয়েকটা দেশই কিন্তু ক্লাইমেট এমার্জেন্সি বা প্ল্যানেটারি এমার্জেন্সি ঘোষণা করেছে। তো আমি তানজির ভাইয়ের কাছে একটা প্রশ্ন এখন করতে চাই যে আমরা দেখেছি আমাদের দেশে রুলস লজ এগুলো খুব স্ট্রং, কিন্তু কোথাও এত কিছু থাকার পর আমাদের জনগণরা এইসব বিষয়ে জানে না। সেটার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি এই লকডাউন বা এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ ভারত, অন্যান্য দেশে প্রচুর পরিমাণে বন্য পশু পাখি তাদের উপর অত্যাচার হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে এবং এটাকে সেলিব্রেট করা হয় অনেক জায়গায়। তো আমাদের কিন্তু ল আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমাদের জনগণ জানে না। আমরা দেখেছি বিভিন্ন সময় অ্যাকশন এইড এই জিনিসগুলোকে ব্রিজ করার জন্য কাজ করে গেছে। আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন অ্যাকশন এইড এটা ব্যাপারে কি মনে করে বা কিভাবে এই জিনিসটাকে ব্রিজ করার চেষ্টা করে। থ্যাংক ইউ। এটা বলার আগে একটু আমাদের টিমে বর্তমানে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, যখন বলছি লকডাউন এবং প্লাস্টিক পলিউশনের কথা বললাম, দি ইম্প্যাক্ট অফ পিপি এবং যে গ্লাভস মাস্ক এগুলো আমরা ইউজ করছি, থ্রো করছি, দিস আর অল গোয়িং ডাউন টু দি এনভায়রনমেন্ট। কোথায় যাচ্ছে, কিভাবে করছি, প্লাস মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এখান থেকে অন্য কিছু হচ্ছে কিনা। So these are some of the things that I think we need to discuss and find a way. যদিও অনেকে বলছে যে এভাবে করেন, no one's listening. So যেটা কৌশিক আপনি রাইটলি পয়েন্ট আউট করলেন যে অনেকগুলো লস আছে, পলিসি আছে, কিন্তু ল এবং পলিসির জায়গা থেকে ইমপ্লিমেন্টেশন নাই, সেটা একটা বড় প্রতিবন্ধকতা আমাদের জাতীয় পর্যায়ে আমি বলবো। সেই জায়গায় কি করা যেতে পারে সেটা বলে আমি অ্যাকশন নিডের জায়গায় আসছি। আপনি যদি বলেন যে যারা আসলে প্রতিরক্ষা দিয়ে থাকে অথবা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, ওনারা কিন্তু এই ক্রিমিনাল ল এবং অন্যান্য করতে করতে দিন চলে যাচ্ছে ওনাদের। এখন আপনি ওনাদেরকে বলছেন যে গ্রাম প্রতিরক্ষার মধ্যে পরিবেশকে নিয়ে আসো, ওনাদের কি কোনো গাইডলাইন দেওয়া আছে? ওনাদের কি কোনো ট্রেনিং এর ব্যবস্থাপনা আছে যে পরিবেশ কিভাবে সংরক্ষণ করতে হয়? এই আইনগুলো আছে, এগুলোকে বাস্তবায়ন করতে হয়। এবং সেখানে আসলে হিউম্যান রাইটস কোথায়? দেখেন, লর ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আবার হিউম্যান রাইটস ভায়োলেশন করেও হচ্ছে। আমাদের বন ও পরিবেশ আইনে কেউ যদি বনের মধ্যে ঢোকে শুকনা কাঠখড় হারভেস্ট করতে, তাকেও কিন্তু একটা মামলা দিয়ে দেওয়া হচ্ছে।
এখন ওই মানুষটার লাইভলিহুড অন্য জায়গায় নেই, আপনি কি করবেন? সো সো দি হিউম্যান রাইটস, ল এবং রিয়ালিটি, এই তিনটাকে যদি আপনি আসলে ট্রায়াঙ্গুলেশন করে এক জায়গায় নিয়ে আসতে না পারেন, এই প্রবলেমগুলো যেটা আছে সেটা থাকবে, কন্টিনিউ করতে থাকবে, এবং আমরা এই ধরনের যেই প্রবলেমগুলো হয়, যে বন্যপ্রাণী হত্যা, গাছ কাটা, এগুলোকে সেলিব্রেট করা, এগুলো আমরা করতেই থাকবো। এই ধরনের অনেকগুলো জোকস আছে, আমরা সেগুলো এখন না যাই। অ্যাকশন এইড কি করছে? আসলে অ্যাকশন এইডের রোল অনেক বেশি ফ্যাসিলিটেট করা। আমরা অ্যাজ এন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইয়েস আমরা ফোরফ্রন্টে থাকি, বাট আমরা মনে করি আসলে লোকালাইজেশনের জায়গা থেকে, পলিসি এনগেজমেন্টের জায়গা থেকে, যে স্থানীয় জনসাধারণ, তাদের নলেজ এবং এম্পাওয়ারমেন্টটা অনেক বেশি জরুরি। সো আমরা যেসব ডিস্ট্রিক্টে কাজ করি, যে আমাদের অনেক বেশি এখন কাজ হয় ইয়াং গ্রুপের সাথে, ইয়াং পিপলদের সাথে, বিকজ একটা হচ্ছে যে এই মুহূর্তে ইয়াং পপুলেশন বাংলাদেশের বড় একটা অংশ, সবাই কর্মক্ষমতার মধ্যে আসছে, কর্মক্ষম অবস্থার মধ্যে আসছেন, প্লাস ওনারা কিন্তু অনেকের মধ্যখান থেকে পলিসি মেকিং এ যাবে। তো ওনারা যদি এখন থেকেই জেনে যায় বিষয়গুলো, যে এই প্রবলেমগুলো আমরা ফেস করছি এবং এই প্রবলেমগুলো আমাকে অ্যাড্রেস করতে হবে, নো ম্যাটার ওয়ার উই আর, কর্পোরেটে আছি নাকি এনজিওতে আছি নাকি গভর্নমেন্টে আছি, উই অল হ্যাভ সার্টেন রোল টু প্লে। তো অ্যাকশন এইড ওই ব্রিজটা করার চেষ্টা করছে, উইথ নলেজ, with building capacity, connecting the young people with the policymakers, যত জায়গায় সম্ভব। প্লাস আমরা যেটা চেষ্টা করছি যে তরুণদের সাথে, তরুণদের দিয়ে কিছু কিছু প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব কিনা, যারা হাতে কলমে শেখে। এটা খুব জরুরি, নিজে শেখা, নিজে করা, নিজে বোঝা, সমাজকে বোঝা, এই জায়গাগুলোতে আসলে তরুণদের ভূমিকা অনেক বেশি, সেই জায়গায় অ্যাকশন এইড কাজ করছে। আমি যেটা বলে শেষ করব, যে বন্যপ্রাণী সংরক্ষণ শুধু না, আমাদের আসলে বেঁচে থাকতে হলে কিংবা এগিয়ে যেতে হলে আমাদের বায়োডাইভার্সিটি বেসড অথবা নেচার বেসড সলিউশন যেটাকে আমরা বলি, সেটার প্রতি গুরুত্ব দিতে হবে। আমরা অনেক বেশি ল্যান্ড বেসড সলিউশনের কথা বলি। দেখেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, দি গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র বেসিন যেটাকে আমরা বলি, ওয়াটার, অ্যামাউন্ট অফ ওয়াটার আমাদের আছে, আমাদেরকে আসলে পানি সংক্রান্ত সলিউশনের কথা ভাবতে হবে। হাউ ডু উই অ্যাড্রেস দি ওয়াটার প্রবলেম, যেটা আমাদের জীবনের প্রত্যেকটা, ওয়াটার ইজ, আমরা কি বলি, হাইড্রোমেট্রোলজিক্যাল প্রবলেম অথবা ক্লাইমেট প্রবলেম, ইটস সেম থিং। সো পানিকে কিভাবে আমরা বেটার ম্যানেজ করব এবং পানির ব্যবস্থাপনাটা আসলে কত ভালো করে করতে পারবো, সেটার উপর কিন্তু আসলে নির্ভর করবে মাইক্রো অথবা মানে কনটেক্সটের জায়গা থেকে, একদম লোকাল জায়গা থেকে ক্লাইমেটকে এবং এনভায়রনমেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করব। সো আমাদের নিজেদের চিন্তা ভাবনা, ইয়াং পিপল যারা আছেন, যারা পলিসি মেকার আছেন, তাদের মধ্যে চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে যে ওয়াটার বেসড সলিউশনে আমরা কিভাবে যাব, শুধু ল্যান্ড বেসড সলিউশন না। এবং অবশ্যই এখানে মানুষ এবং মানুষ যেগুলোর উপর বেঁচে থাকে, দি হোল ইকোসিস্টেম বেসড সলিউশনের কথা আমাদের ভাবতে হবে, যেখানে অ্যাকশন এইড কাজ করে যাচ্ছে। এবং ইন ফিউচার আসলে আরো স্ট্রঙ্গার মুভমেন্টস, আরো স্ট্রঙ্গার অ্যাক্টিভিটি নিয়ে অ্যাকশন এইড সামনে আসবে। থ্যাংক ইউ। তানজিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কিছু অ্যাকশন এইডের বেশ কিছু কাজ সম্পর্কে জানতে পারলাম, এবং আমার মতে যারা যারা ইয়ুথরা আছেন এখানে দেখছেন আমাদের এই লাইভটা, আর বাংলাদেশের ফেসবুক পেজে কিংবা ইয়ুথ এনভায়রনমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি ফেসবুক পেজে, তারা কিন্তু আমার মনে হয় যে অ্যাকশন এইডের সাথে ভবিষ্যতে কাজ করার সুযোগ পেতেও পারেন, কারণ আপনারা অ্যাকশন এইড থেকে ইয়ুথদেরকে ফ্যাসিলিটেট করেন, তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেন। আমার মতে তারাও খুব ইন্টারেস্টেড হবে আপনাদের এই কাজের সাথে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন আমাদের আরেকজন স্পিকার, তিনি মুম্বাই থেকে আমাদের সাথে কানেক্টেড। আমরা জানি দেবপ্রিয়া দত্ত, উনি আর্ট নেটওয়ার্ক ইন্ডিয়ার আউটরিচ সিনিয়র ম্যানেজার আউটরিচ, তার কাছে যেতে চাই। আমরা জানি এই লকডাউনের সিচুয়েশনেও কিন্তু এয়ার পলিউশন হোক বা ওয়াটার পলিউশন খুব বেশি হচ্ছে। বাংলাদেশ বা ভারত, আমরা আসলে অনেক কিছুই শেয়ার করি, আমরা নদীকে শেয়ার করি, বনকে শেয়ার করি,
অনেক কিছুই শেয়ার করি। আমরা জানি যে গঙ্গা ভারত থেকে বহমান হয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে যায়। তো এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক পলিউশন হয় এবং একটা তথ্য আমি আমাদের দর্শকদের কাছে দিয়ে রাখতে চাচ্ছি যে চীনের ইয়ানটেজ রিভারের পর বাংলাদেশ এবং ভারতের গঙ্গা বা পদ্মা যেটাই বলি আমরা, সেই নদীতে কিন্তু সবচেয়ে বেশি প্লাস্টিক পলিউশন হয়, বা এই নদীটা সবচেয়ে বেশি সেকেন্ড লার্জেস্ট সোর্স অফ প্লাস্টিক ফর ওশান। তো এই জন্য আমরা দেখেছি আর্ট নেটওয়ার্ক ইন্ডিয়া প্লাস্টিক নিয়ে প্রচুর কাজ করে, পলিউশন কন্ট্রোল করার জন্য কাজ করে। আমরা জানি যে আমাদের সাউথ এশিয়ার যে সিটিগুলো আছে, দিল্লি, মুম্বাই, ঢাকা, এগুলোতে এয়ার পলিউশন বেড়েই যাচ্ছে এবং যেটা আমাদের জন্য হ্যাজার্ডাস। তো আমি এই পয়েন্টে দেবপ্রিয়াদি আপনার কাছে জানতে চাই যে আর্ট নেটওয়ার্ক পলিউশন নিয়ে, সেটা এয়ার পলিউশন হোক বা ওয়াটার পলিউশন নিয়ে কি কি কাজ করছে এবং কিভাবে মানুষকে এনগেজ করার চেষ্টা করছে ইউথদেরকে এই পলিউশনকে কন্ট্রোল করার জন্য বা এটাকে মিটিগেট বা এন্ড করার জন্য। তো আমাদের তো একটা মেজর ক্যাম্পেইন যেটা বহু কাল ধরে চলে আসছে, প্লাস্টিক পলিউশন বলে। তো এত দিন ধরে আমরা যেভাবে অন দ্য গ্রাউন্ড সেটা তো এখন অবভিয়াসলি সম্ভব হচ্ছে না। আমরা লাস্ট সাইট এবং মুভমেন্ট আমাদের থিম ছিল এবারে হচ্ছে গ্রেট গ্লোবাল ক্লিন আপ। তো as part of that mass scale movement of drives by citizens group, youth led organize করেছে আমাদের লাস্ট 2 বছর নিয়ে প্রচুর ভালো কাজ হয়েছে all over India and even India for that matter, and where we have looked at handling water pollution, plastic pollution. So when a COVID situation hit us, there is no possibility of underground work. আর ফলে আমরা আমাদের ফোকাসটা এইভাবে শিফট করেছি যে কিভাবে এই সময়টা যখন আমরা হোম বাউন্ড, আমরা কিভাবে এই টাইমটা ইউটিলাইজ করতে পারি once again to take advantage of the digital medium. তো আমাদের যে ক্যাম্পেইনটা আমরা রান করছিলাম গ্রেট গ্লোবাল ক্লিন আপ বলে, as part of that আমরা একটা নতুন ক্যাম্পেইন শুরু করেছি, সেটা হচ্ছে গ্রেট গ্লোবাল ক্লিন আপ হিরো। তো ডিজিটাল হিরোজ এর উপরে কম্পিটিশন, যেখানে আমরা সবাইকে ইনভাইট করছি যে গিভেন দ্য সার্কামস্টান্সেস বেরোতে পারবো না, আমরা ক্লিন আপ করতে পারবো না, ডিসপাইট দ্যাট আমরা কিভাবে এই ডিজিটাল মিডিয়ামটা ইউজ করতে পারি টু বিল্ড অ্যাওয়ারনেস and to inculcate that consciousness in people. So the idea is a true hero is someone who leads by example and also someone who inspires many others to take up the cause. And here the cause is that of the environment, that plastic pollution, that of air pollution, water pollution. These are the causes that we work for. So the idea of this whole competition centers around this, যেখান থেকে আমরা এন্ট্রিজ মানে পুরো কম্পিটিশনটার ক্রাইটেরিয়াই হচ্ছে যে who are taking that lead, যারা এরকম মাস using various digital platforms like our Facebook page, whether Twitter, etc., YouTube, কখনো কখনো খুব ছোট ছোট সুন্দর ভিডিও মেসেজ বা ছোট পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট ফিল্মস ইত্যাদি বানাচ্ছেন আমাদের যারা এটায় পার্টিসিপেশন নিয়েছেন, যারা পার্টিসিপেট। So as part of that, we are taking advantage of these few months of break that we have got from doing on the ground stuff to work on the action plan. What are the things that need to change in terms of the patterns of people? So what better time than this যখন সবাই actually বাড়িতে আছে and comparatively on from I'd say people have more time their hand disposal. So this is one campaign that we are running. Then we are also running another campaign called Digital Earth Reel, which is a filmmaking competition where we have participants, especially a lot of participants who are young adults, because this is aimed at mobilizing the youth. So Shekhaneo, we have very interesting films they are making on how we can handle this better and how we can
actually bring about this change in people's mindset now, so that once lockdown is over and once we go back to what was considered to be normal at one point, we always make conscious choices. We don't go back to functioning the way we would earlier. আমরা যেভাবে আগে কখনো কখনো recklessly, indifferent ভাবে জিনিস করে এসেছি, যাতে সেই জিনিসগুলো আমরা ফেরত না যাই। So with that in mind, feel very interesting আর আজকালকার youth, they are full of interesting ideas, they are full of talent, they are coming up with great concepts of tackling this. That's another thing that we are doing. We have another campaign called My Future, My Voice, where we have representatives from all across the world, young adults, and again the youth, because the network এটাই বিশ্বাস করে যে the future is in the hands of the youth. So they are the future of tomorrow. They are going to protect and restore our Mother Earth. So it's primarily important to inculcate this sense of environmental consciousness in them. So এখানে as part of My Future, My Voice, আমাদের প্রচুর all across the world থেকে had people who have lent their voice to spread this message, আর সেটার অসাধারণ impact হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে lot of people have responded to it, মানে সেটার জন্য অনেকের মধ্যে সেই থট বা সেই কনসিয়াসনেসটা জন্মেছে যেটা হয়তো তারা আগে ভাবেনি। তো এই প্রত্যেক জিনিস মাথায় রেখেই আমাদের as a shift from where we were earlier, all along Earth Day Network has worked on building a movement, and which is an awareness movement. But now time has come for us to really look at restoring our Mother Earth. So the theme therefore has shifted now to restoring our Earth. So that's the theme that has been declared as an immediate effect by our headquarters from Washington DC. So all our campaigns now are aiming at that. Kibabe we can restore our Mother Earth, which kind of includes everything, whether it is air pollution, water pollution, plastic pollution, all of it encompassing. So we are taking advantage of the digital platforms, and we are doing a lot of very interesting stuff. আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন Earth Network India, I'm sure আপনারা দেখছেন everyday basis এ প্রচুর ইন্টারেস্টিং কাজ হচ্ছে, আর প্রচুর নতুন আইডিয়াস আর কামিং আপ। এখন সত্যি মানুষ একটা ডেসপারেট সিচুয়েশনে এসে যা হয়, মানে অনেক কিছু ভাবছে, অনেক ইনোভেটিভ সলিউশন বেরোচ্ছে যেইগুলো হয়তো আগে আমরা খুব একটা ভেবে দেখিনি, বিকজ আমরা অনেক বেশি ফোকাস ছিলাম অন ট্যাকলিং আ প্রবলেম অ্যাট হ্যান্ড, ট্যাকলিং আ পার্টিকুলার সিচুয়েশন, ট্যাকলিং আ পার্টিকুলার crisis. But now that we have the time to really look at what's happening around, what is the environmental concern, are coming up with a lot of exciting and interesting things. So you will have a look at all of it, Mane, if you go through our Facebook page. I think it's brilliant to kind of ideas people are coming up with, and especially the youth, they are truly environmental warriors. অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবপ্রিয়দি আপনাকে। আমরা জানতে পারলাম যে আরজে নেটওয়ার্ক কিভাবে ডিজিটাল স্পেসকে কাজে লাগাচ্ছে এবং আরো কিভাবে কাজে লাগানোর প্ল্যান আছে। এক্ষেত্রে আমাদের বলে রাখতে হয় যে আমাদের কিছু কোভিড-19 প্যান্ডেমিকের কারণে আমাদের কিছু প্রবাদ বা শব্দকে হয়তো বদলে দিতে হবে, যেমন 10 মিলে করি কাজ বা হাতে হাত রেখে কাজ করা এখন সুযোগ নেই, কিন্তু নিজ নিজ জায়গা থেকে কাজ করলে কিন্তু পরিবর্তন আনা সম্ভব। আমরা কিন্তু সবাই এখন নিজেদের বাড়িতে আছি, নিজেদের বাড়ি কিংবা নিজেদের বাড়ির আঙ্গিনা যদি পরিষ্কার রাখি, সেই স্টোরিটা কিন্তু আপনারা চাইলে আমাদের আরজে নেটওয়ার্ক ইন্ডিয়া কিংবা আরজে নেটওয়ার্ক বাংলাদেশের সাথে বা এই যে অর্গানাইজেশনগুলো আজকে আমাদের সাথে ইনভলভ আছে এই লাইভে, অ্যাকশন এইড বাংলাদেশ, তেমনি ইয়ুথ নেটওয়ার্ক ক্লাইমেট জাস্টিস, আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের সাকসেস স্টোরি আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। পাশাপাশি আপনারা কিন্তু ইন্ডিভিজুয়াল থেকে অনেক কিছু করতে পারবেন। আপনারা
আপনারা পরিবেশকে বাঁচাতে পারেন, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, আপনারা চাইলে জীববৈচিত্র্য বাঁচানোর জন্য নিজে সচেতন হতে পারেন, অন্যকেও সচেতন করতে পারেন, কারণ এখন প্রচুর মানুষ ডিজিটাল স্পেসে তাদের সময়টা ব্যয় করছে। এই মুহূর্তে আমি আমাদের আরেকজন স্পিকার সোহানুর রহমান, তার কাছে জানতে চাই যে রিসেন্টলি সে একটা রিকগনিশন পেয়েছে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন থেকে, উইমেন ডেলিভার। আমি সেটার ব্যাপারে তার কাছ থেকে আমরা জেনে নেব ডিটেলসটা। পাশাপাশি আমি আরো জানতে চাই, সোহানুর আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক দুঃখিত, খুব সম্ভবত সোহানুরের নেটওয়ার্ক কানেকশনটা কেটে গিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আবার আমাদের মধ্যে চলে আসবেন। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের ডিজিটাল ক্লাইমেট টক এপিসোড 2, যেটা হচ্ছে কিনা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, এটার উপরে আপনারা দেখতে পাচ্ছেন আরজে নেটওয়ার্কের বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইয়ুথ এনভায়রনমেন্টাল সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির ফেসবুক পেজ থেকে। আমাদের এই এপিসোড 2 এর অর্গানাইজার হিসেবে আছে আরজে নেটওয়ার্ক বাংলাদেশ, ইয়ুথ এনভায়রনমেন্টাল সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং অ্যাকশন এইড বাংলাদেশ। আমি আমাদের অন্যতম বিশিষ্ট বক্তা তানজির ভাইয়ের কাছে জানতে চাই যে আমাদের এই সিচুয়েশন আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেল, কিভাবে ডিজিটালি কাজ করতে হয়, বা অনেক শিক্ষাই আমরা পেলাম, কিন্তু সেই শিক্ষা গ্রহণ কি আমরা করতে পারবো আদৌ, বা ভবিষ্যতে আপনাদের কি কি প্ল্যানস আছে সেটা এই জিনিসগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, যে আমাদের বায়োডাইভার্সিটিকে ধ্বংস করা উচিত নয় বা আমাদের এর সাথে কোএক্সিস্ট করতে হয়। কারণ বাংলাদেশে আমরা জানি যে প্রচুর পপুলেশন আছে আমাদের, এবং কিছু কিছু জায়গায় বন্যপ্রাণী আর বন্যপ্রাণী নেই, সেটা মানুষের মধ্যেই বিরাজ করছে, যেমন বানর, সেগুলো আমাদের অনেক জেলায় আমরা দেখতে পাই যে মানুষের বাসা বাড়ির আশেপাশেই থাকে। তো কোএক্সিস্টেন্সে কি আমরা পারবো কোএক্সিস্টেন্সে বিলিভ করতে, বা এটাকে সফলভাবে বাস্তবায়ন করতে? ধন্যবাদ কৌশিক, অনেক কঠিন প্রশ্ন। ডিজিটাল প্ল্যাটফর্ম কি ইউজ করে আমরা একটা লেভেল পর্যন্ত যেতে পারবো, এটা আমাদের মনে রাখা দরকার। আমরা যেহেতু ক্যাম্পেইন মুভমেন্ট নিয়ে কথা বলছি, আমরা একটা লেভেল পর্যন্ত কিন্তু যেতে পারবো, কিন্তু আমাদের একই সাথে দেখতে হবে যে আমরা যদি ইতিহাস দেখি, WTO মুভমেন্ট যেটা বড় একটা মুভমেন্ট, আপনি ইউটিউবে যারা 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 দেখেন ইউটিউবে ভিডিও দেখতে পারেন, সিভিল সোসাইটি অথবা সিটিজেনদের মুভমেন্ট যেটা, যার কারণে WTO এর নেগোসিয়েশন কিন্তু একসময় কলাপস করেছিল, এখনো কলাপস অবস্থায় আছে অনেক জায়গায়। নাও সেটাকে যদি দেখেন, there is a need for coming out on the street, সেটা যদি না হয় আমরা কিভাবে আসলে বলে না অকুপাইং ওয়াল স্ট্রিট, অকুপাইং সার্টেন প্লেসেস, যেটা আসলে it's not just the media creates a havoc in this system যখন সিস্টেম শুনতে বাধ্য হয়। তো কোভিড-19 একটা হ্যাভক নিজেই তৈরি করে ফেলেছে, যার কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন তারা শুনতে বাধ্য হচ্ছে। নাও আমাদের মুভমেন্টের জায়গায় চিন্তা করতে হবে এই হ্যাভক, যেটা সোহানুর বলছিলেন যে অনেকে শুনতে চাচ্ছে না আসলে, হাউ ডু উই মেক দেম লিসেন? A digital platform, is that enough to reach out to the government? Is this আমরা awareness করে যাচ্ছি, আমরা reach out করছি অনেক অনেক মানুষের কাছে, but is this enough? আর সেকেন্ড যেটা বললেন যে কোএক্সিস্ট করতে পারবো কিনা, আমাদের নিজেদের উপরে ভরসা আছে এবং নাই, দুটোই একসাথে। আপনি বলছেন একই সাথে মানুষজন, আমরা দেখছি ঢাকা শহরের কিছু ইয়াং গ্রুপ অফ পিপল রাস্তায় রাতে রাতে ঘুরে বেড়াচ্ছে এবং স্ট্রিট অ্যানিমাল যারা আছে তাদেরকে ফুড দিচ্ছে। দ্যাটস ওয়ান সাইড অফ দ্য স্টোরি। আবার দেখছি একই সাথে মেছো বাঘ মেরে কাঁধে ঝুলিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে। দ্যাটস দি আদার সাইড অফ দ্য স্টোরি। আবার বানর কিংবা হনুমান বিরক্ত করে সেই জন্য বিষ খাইয়ে মেরে ফেলছে। সো কোএক্সিস্ট করতে হলে আসলে আমাদের কিছু রুলস এবং পলিসির ইমপ্লিমেন্টেশন দরকার, এবং ডেফিনেটলি কমিউনিটি বেসড মনিটরিং, সেফগার্ডিং, ইকোসিস্টেম রেস্টোরেশনের জায়গাটা তৈরি করতে হবে। আমার মনে হয় যে আমাদের এখন সময় আসছে যে যার কমিউনিটি যারা ফেরত যাচ্ছি অথবা গিয়েছি, যারা ডেভেলপমেন্ট ওয়ার্কার অথবা সরকার, অবশ্যই কমিউনিটি বেসড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, ইকোসিস্টেম প্রোটেকশন তৈরি করবে।
থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের লাইভের অনেকটাই চলে এসেছি, অনেকটা সময় আমরা ব্যয় করেছি। আমরা চেষ্টা করেছি সচেতনতা বৃদ্ধি করবার জন্য এবং এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম নিয়ে মানুষকে জানবার জন্য। এই লাইভের এই মুহূর্তে আমি সবাইকে বলতে চাই যে আপনারা আপনাদের মূল্যবান মতামত কিংবা প্রশ্ন আমাদের কাছে পৌঁছে দিতে পারেন শুধুমাত্র একটি কমেন্টের মাধ্যমে। চাইলে আপনারা এই লাইভের নিচের স্ক্রলে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে দিতে পারেন। আমাদের সাথে আমাদের লাইভে অনেকেই এই মুহূর্তে বিভিন্ন পেজ থেকে দেখছে। কিছু বার্তা আছে আমাদের জন্য, যেমন খালিদ হোসেন ভাই, উনি বলেছেন গ্রেট টু সি অল অফ ইউ with Tanzir Bhai and Sohan, looking forward to have a great discussion. Thanks Khalid Bhai। এবং আমাদের সাথে আরো আছেন ইমতিয়াজ আলী, রেবেকা সুলতানা, রাইসা ইমরান এবং আরো অনেকে। তারা আমাদেরকে অনেক শুভেচ্ছা বার্তা জানিয়েছে। কেউ কেউ বলেছে দিস এন ওয়ান্ডারফুল ডিসকাশন এবং তারা এনজয় করছে। এই মুহূর্তে আমি আমাদের তরুণ বক্তা সোহানের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই যে রিসেন্টলি সে একটা রিকগনিশন পেয়েছে ইন্টারন্যাশনাল লেভেল থেকে, উইমেন ডেলিভারের পক্ষ থেকে, এবং সেটা আমাদের জন্য খুব গর্বের একটা বিষয়। পাশাপাশি তার লাইফে সে অনেক রিকগনিশন পেয়েছে, আমরা সেটা বিষয়ে জানবো। আরেকটা বিষয় জানতে চাই যে তানজির ভাইয়ের কথা সূত্র ধরি যে শুধুমাত্র ভার্চুয়াল স্পেসের কাজগুলো বা ডিজিটাল কাজগুলো কিন্তু আমাদের জন্য এনাফ না। আমরা গভর্নমেন্টকে জানাতে পারছি না, কিছু কিছু জায়গায় মানুষকে অ্যাওয়ার করতে পারছি না। আমরা স্টোরির দুটো অংশই দেখছি। তো এই মুহূর্তে দক্ষিণ অঞ্চলে বা আপনাদের যারা ইয়ুথ আছে তারা কি অনগ্রাউন্ড অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকতে পারছে, বা এই নিয়ে আপনাদের সার্বিক পরিকল্পনা কি? ওকে, থ্যাংক ইউ কৌশিক আমাকে আরো একবার সুযোগ দেওয়ার জন্য। হচ্ছে মানুষকে এবং প্রকৃতির সাথে মিলেমিশেই বাস করতে হবে। কিন্তু আপনি মাত্র বললেন যে আমি উইমেন ডেলিভারি প্রোগ্রামটা ইউথ লিডারশিপ প্রোগ্রামে বাংলাদেশ থেকে নমিনেশন পেয়েছি এবং আমি ওখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করার, জেন্ডার অ্যাসপেক্টে কাজ করার জন্য আমি নমিনেশনটা পেয়েছি। সো সেই সূত্র ধরেই বলতে চাই যে আমরা মনে করি কি, আমরা মানুষ হচ্ছি এই প্রকৃতির হচ্ছে সবকিছু, এই প্রকৃতির নিয়ন্ত্রক বা উপরে। সো ওই যে ইগো আর ইকো একটা কথা আছে, আমাদের একটা ইগো কাজ করে। সো এই যে তানজিব ভাই বলতেছিল যে বাঘ মেরে যদি আমরা চামড়া ঝুলাই পারি, তাহলে এটা আমার একটা পৌরষ, এটা আমার একটা সাহস, এটা আমার একটা বীরত্বের একটা প্রকাশ পায়। সো আমি যতই ল করি না কেন, এটা পরিবার থেকেই আসতে হবে যে এই প্রকৃতিকে সংরক্ষণ করা বা বন্য প্রাণীর প্রতি সদয় হওয়া কিংবা এই প্রাণীর প্রতি একটু দয়াশীল হওয়া, কারণ ওদের সাথেই আমাদের বাস, কাউকে বাদ দিয়ে কেউ চলতে পারবে না। আর এটা একটা, আর আরেকটা হচ্ছে যে ক্রাইসিস যেটা হচ্ছে, যেটা সংঘর্ষ, অর্থাৎ যেমন সুন্দরবন অঞ্চলে বাঘের সাথে মানুষের একটা সংকট রয়েছে, বাঘ সেও খাবার চায়, মানুষ সেও খাবার চায়। তো এর জন্য মানে একটা কিন্তু বানরের যে ঘটনাটা, তো ওখানে দীর্ঘদিন কিন্তু বানর ছিল, কিন্তু যখন কোভিড আসলো তখন কিন্তু মানুষের কিন্তু একটা খাদ্য সংকট দেখা দিয়েছে। তো বানরগুলো তারা হচ্ছে ডিস্টার্ব করতেছিল। তো আমি ওই বানরগুলো মেরে ফেলছে এটা সলিউশন না, কিন্তু ওই মানুষগুলোর দিকটাও কিন্তু খেয়াল করতে হবে, তাদের যে খাদ্য সংকট সেটাও যেমন দেখতে হবে। বানরগুলোর জন্য সরকারি বরাদ্দ ছিল, পার্ক ছিল, সেখানেও কিন্তু অব্যবস্থাপনা রয়েছে এবং এই অব্যবস্থাপনাও একটা বড় একটা সমস্যা। এই আজকে যে সাইক্লোন আম্পানের কারণে মানুষ যে কষ্ট পাচ্ছে, খয়রায় মানুষজনের ঘরে যে পানি, ইভেন ঈদের দিনেও যে তাদেরকে বাদ বাঁধতে হচ্ছে, নামাজ পড়তে হচ্ছে কোভিডের মধ্যে, এইটা এতটা কষ্ট হইতো না যদি আমাদের গুড গভর্নেন্সটা যদি একটু ভালো থাকতো, এই বাদগুলো যদি একটু আগে যদি দেখভাল যদি করা হইতো। তো গুড গভর্নেন্সটা খুবই কিন্তু একটু গুরুত্বপূর্ণ। আর মুভমেন্টের কথা বলছেন, বাংলাদেশের তরুণদের কাছে এখনো জলবায়ু পরিবেশ এটা কোনো ইস্যু না। তো যখন আমার ইস্যু না হবে তখন আমি কেন রাস্তায় দাঁড়াবো যে যে ইস্যুর সাথে আমার সমর্থন নাই, আমার যে ইস্যুকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না। বাংলাদেশের তরুণদের ইস্যু কি? ইস্যু হচ্ছে শিক্ষায় ভ্যাট না যা দেওয়া হোক, ওটা যেন কিংবা নিরাপদ সড়ক, এইগুলো তরুণদের ইস্যু। আমরা যারা দীর্ঘদিন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতেছি, বিশেষ করে যারা ক্লাইমেট এক্সপার্ট যারা রয়েছেন, তো তারা মনে হয় এটাকে লোকালাইজ করতে কিছুটা হলে ব্যর্থ হয়েছেন এবং এটাকে গণমানুষের ইস্যু, তরুণদের ইস্যু তো এখনো করাই যায়নি। যতক্ষণে গণমানুষের ইস্যু না করা যাবে, এই ক্লাইমেট চেঞ্জ শুধু এসি ঘেরা রুমের আলোচনার মধ্যে থেকে ক্লাইমেট চেঞ্জ বোঝা যাবে না। শুধু ওই প্রতি বছর ওই জলবায়ু সম্মেলন COP26 কে COP21 সাল পর্যন্ত পোস্টপোন করা হয়েছে, কিন্তু ক্লাইমেট চেঞ্জ কিন্তু পোস্টপোন না, ক্লাইমেট চেঞ্জ কিন্তু স্থগিত না। তো এই ইস্যুগুলোকে, এই ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট ইস্যুগুলোকে লোকালাইজ করা, লোকালাইজ যদি না করা যায়, মানুষের ইস্যু যদি না বানানো যায়, তাহলে ওই বন সংরক্ষণ বলেন, বন্য প্রকৃতি সংরক্ষণ বলেন, এগুলো গ্রামের মানুষ কি করতে হবে? এখন আমরা ডিজিটাল সাইটে এখানে বসে চিল্লাচ্ছি, কিন্তু যে মানুষটার বাসায় ইন্টারনেট নাই,
যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে, তার কাছে কি আমাদের এই বার্তা কি পৌঁছাবে? সো এই অনলাইনটা যেমন গুরুত্বপূর্ণ, আমার অফলাইন মিডিয়ামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইভেন দেখেন আজকে ইউএসএ তে একটা বড় মুভমেন্ট চলতেছে, আপনার যে বর্ণবাদ বিরোধী। তো এই কোভিড এর মধ্যে সবাই অনলাইনে কি টুইট করতে পারতো না, অনলাইনে কি ছবি তুলতে পারতো না? তাদের কিন্তু রাস্তায় নেমে আসতে হয়েছে এই কোভিড এর মধ্যেও। ইভেন কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলছে যে অনেক ইস্যুতে আমাদের ভয়েস তোলা উচিত, কারণ কোভিড-19 এমন একটা সময়, অনেক বড় বড় কর্পোরেশন, অনেক বড় বড় সুযোগ সন্ধানী কিংবা অনেক দেশের গভর্নমেন্টও তারা একটা সুযোগ পেয়েছে এই লকডাউনটাকে। সো আমাদের সামনে এই কোভিড-19 এটা একটা নতুন করে শুরু করার, নতুন করে পৃথিবীর যে সংকটের মধ্যে আমরা রয়েছি, ট্রিপল ক্রাইসিসের মধ্যে রয়েছি, সো আমাদের অর্থনীতিকে, আমাদের সিস্টেমকে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে শুরু করার একটা অপরচুনিটি তৈরি হয়েছে। তো এখন থেকেই আমরা যারা রয়েছি, আমরাও কাজ শুরু করেছি কিভাবে রিকভারিতে আমরা আসতে পারি, এবং সেই রিকভারি যেন অবশ্যই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়, সেই রিকভারি যেন অবশ্যই যেন গ্রিন হয়। তো সেই গ্রিন ইকোনমিতে যাওয়ার জন্য যেন আমরা যেন তৈরি হতে পারি, এবং আমাদের এবং আরেকটা বড় কথা হচ্ছে, এই বছর কিন্তু খুব কয়েকদিন আগেই কিন্তু যে ক্লাইমেট ভার্নাবল ফোরাম, এই ফোরামের কিন্তু চেয়ার বাংলাদেশ, এবং বাংলাদেশ কিন্তু সারা বিশ্বের যতগুলো ক্লাইমেট ভার্নারেবল কান্ট্রি রয়েছে তাদের কিন্তু নেতৃত্ব নিয়েছে। তো আমাদের জন্য এটা কিন্তু একটা দায়িত্ব, বাংলাদেশের জন্য যেমন, বাংলাদেশের তরুণদের জন্য, কারণ তরুণরা যদি ঠিকমতো তাদের রোলটা প্লে না করতে পারে, বাংলাদেশ যদি সঠিকভাবে রোলটা প্লে না করতে পারে, তাহলে ওই ক্লাইমেট ভার্নারেবল কান্ট্রি গুলো, যেসব দেশ ডুবে যাচ্ছে, ভানুয়াতুর মতো দেশগুলো, কিংবা আরো যেসব আন্দামান দ্বীপপুঞ্জের মতো যেসব দ্বীপ কান্ট্রি রয়েছে, দ্বীপ রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে যেতে পারে যদি দায়িত্বটা পালন না করতে পারে। তো এবং বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী তিনি নিজেও ইউনেস্কোর একটা সম্মেলনে কয়েকদিন আগে তিনি কিন্তু বলেছেন, ইভেন গার্ডিয়ানে তিনি মন্তব্য লিখেছেন যে আমাদের সারা বিশ্বকে, এটাকে এনভায়রনমেন্টকে, আমাদের গ্রিন ইকোনমিকে মাথায় রেখে আমাদের। তো সরকার যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্ট ফুলফিল করার জন্য সরকারকে জবাবদিহিতা কিংবা তাদেরকে সেই দায়িত্ব পালনে সহযোগিতা, এবং ব্লেম দিয়ে আসলে লাভ হবে না। সরকারকে আমরা যদি ব্লেম দেই, বা সরকার যদি আমাদেরকে ব্লেম দেয়, ব্লেম গেম দিয়ে আসলে লাভ হবে না। আমাদের প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে, পালন করে এই নতুন শুরুটা যেন আমরা শুরু করতে পারি, এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তারপরও শেষ কথা বলতে গিয়ে, আমরা যে ইউথ মুভমেন্ট করব, সেই মুভমেন্ট করার ক্ষেত্রে আমরা কিন্তু সহযোগিতা পাই না। বাইরের দেশের বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে টাকা দিয়ে তাদের কিন্তু ফুয়েলিং করে, কিন্তু আমাদের দেশের বাবা মারা কি ছেলে মেয়েদেরকে কি মুভমেন্ট করতে দেয়, তাদেরকে সেই খরচটা দেয়? তাইলে তাহলে কিভাবে হবে যদি আমরা পরিবার থেকেই সহযোগিতাটা শুরু না হয়, সচেতনতা যদি শুরু না হয়? আবার অনেক সংগঠন কাজ করে, কিন্তু আমার দেখা মতে যারা বেশি বেশি মিনিংফুল ইউথ পার্টিসিপেশনের কথা বলে, তারাই বেশি বেশি পার্টিসিপেশনটাকে মানে তারাই এবার নষ্ট করে দেয়। তারপর তানজিবের আমার একটা কথা ভালো লাগে, যে তরুণরা ভুল করবে, একটা মুভমেন্ট সবসময় যে সঠিক গতিতে চলবে এমন না, আমরা ভুল করব, ভুল করতে করেও কিন্তু শিখতে পারবো। আর এই তরুণরা যে মোমেন্টামটা ক্রিয়েট করতে পেরেছে, সেটার আমরা এখন আপাতত কোনো সলিউশন দেখতে পাচ্ছি না। আমরা চিল্লিয়ে যাচ্ছি, বিশ্ব নেতাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে যাচ্ছি, কিন্তু এটার একটা, আমি মনে করি সারা বিশ্বে যে মোমেন্টামটা ক্রিয়েট হয়েছে, মোমেন্টামটা খুবই একটা ভালো দিকে যাবে, এবং সেই ভালো দিকে যাওয়া উচিত, এটাই আমি মনে করি। কৌশিক, থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথে এতক্ষণ ধরে যারা যারা এই লাইভে ছিলেন বা দেখছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই লাইভটি হচ্ছে ডিজিটাল ক্লাইমেট টক এপিসোড 2। আপনারা দেখতে পাচ্ছেন আন্টি নেটওয়ার্ক বাংলাদেশের ফেসবুক পেজ থেকে এবং ইউথ এনভায়রনমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি ফেসবুক পেজ থেকে। আমরা আমাদের লাইভের একদম শেষে চলে এসেছি। যাবার আগে আমরা প্রত্যেক বক্তার কাছে একবার করে জানতে চাই তাদের এক্সপেকটেশন, তাদের ভাবনা। ইয়ুথরা শুধুমাত্র একটা ভালনারেবল স্টেক হোল্ডার হিসেবেই না, কিভাবে লিডিং স্টেক হোল্ডার হিসেবে ওয়ার্ল্ডে চেঞ্জ আনতে পারে। তো আমি জানতে চাই দেবপ্রিয়াদি, আপনার কাছে আপনার এক্সপেকটেশন কি ইয়ুথদের কাছে? যেহেতু আমরা ইয়ুথ আর্ট নেটওয়ার্ক ইয়ুথদেরকে নিয়ে অনেক কাজ করছে এবং ইয়ুথদেরকে ইনভলভ করার চেষ্টা করছে। What is your expectation from youth of our region or the world? I think our expectation from the youth has always been that, it's more than an expectation, it is an invitation for each one of you to really come forward and participate in whatever way you can, because the future of our planet truly rests in your hands. So that's an invitation from all of us at Earth Day Network to come forward, participate in all our youth-led campaigns. There are plenty of amazing stuff, and we feel that
you can be a contribution in a way that even we can't think of. Like you come up with such brilliant ideas and you have such a beautiful vision. Your sensitivity will help us to redesign our programs in future once all of this is over and once we get back to doing on the ground activities. So it is all the more imperative for you to come forward, participate, be a part, join all these campaigns, and share your thoughts and ideas with us. And we are so humbled by the kind of participation and the kind of involvement that we've always had from the youth, because আমাদের বেশিরভাগ campaign ultimately youth led হয়ে যায়, because they are the ones যারা they take the lead. No matter what, they are the ones who are always there to take the lead. So we would love to have more and more of that. আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইনের কথা আমি আগেও বলেছি, আমাদের ডিজিটাল আর্থ রিল is a filmmaking competition. Amader Digital Heroes is another competition that we are running. Earth Speaks, Are We Listening? যেটার কথা আমি বললাম, that's also another very beautiful competition where not just youth but everybody can participate. So all of this is happening. My Future, My Voice. If there's anyone that you may know of who can lend a voice and impact a massive change, then do let us know. We are all available on Facebook, and just reach out to us. Let us know, share your ideas, and let's do this together. Let's restore our Mother Earth together. Thank you so much. মেনি মেনি থ্যাঙ্কস। আমরা এখন আমাদের সবার প্রিয় তানজিম ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে উনি বাংলাদেশের ইউথদেরকে কিভাবে দেখতে চায় ইন ফিউচার, যে তারা পরিবেশ সংরক্ষণে কি কি ভূমিকা রাখবে। আপনার এক্সপেকটেশন কি বাংলাদেশের ইউথদের থেকে? কৌশিক, ফিউচার কেন, আজকে না কেন? সো আমাদের অ্যাকশন নিডে একটা প্রচলিত বিষয় আছে যে ইয়াং পিপল আর নট দি লিডার অফ ফিউচার বাট টুডে। আজকের নেতৃত্ব ইয়াং পিপলদের হাতে তুলে দেওয়া হবে। এটা বলার পরে আসলে একটু ব্যারিয়ারের কথা বলতে চাই। আমরা বাসায় বলি, যেখানেই বলি, ইয়াং পিপলদের যখন আইডিয়া নিয়ে আসে, আমরা আমাদের ব্যুরোক্রেসির জায়গা থেকে, ওল্ড হ্যাবিটের জায়গা থেকে বলি না এটা হবে না, এটা করতে পারবো না, এটা এইভাবে না, এটা ওইভাবে হবে। মেবি ইয়াং পিপলদের আগে আমি যারা আসলে দি জেনারেশন, আমি একবারে ওল্ড বলবো না, ওল্ড অ্যান্ড দি সেমি ওল্ড, তাদেরকে বলবো টু লেট গো অফ দি ফিয়ার, যেটার উপর আমরা হোল্ড করে আছি, সিস্টেমকে ধরে রেখেছি। উই শুড বি এবল টু লেট ইট গো। আমরা যদি লেট গো না করি, ইয়াং পিপলদের যে স্পেসের কথা বলছি, আমরা এটা দিতে পারবো না আসলে। নাম্বার ওয়ান, সো হাউ ডু উই ইন্টারজেনারেশনাল এবং ইন্ট্রাজেনারেশনাল যে ডায়ালগ এবং ট্রান্সফরমেশন, সেটা আসলে প্রথম এক্সপেকটেশন যে কোনো ইয়াং পিপলরা লিডারশিপ ওখানে নিতে পারেন। সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশের মুভমেন্ট যখন করছি আমরা, আমাদের একটু অন্যান্য মুভমেন্ট থেকেও শিক্ষা নেওয়া উচিত। এক নাম্বার মুভমেন্ট আমি বলবো বাংলাদেশের যারা ব্যাট মুভমেন্টের কথা বলছে, ইটস ভেরি অর্গানিক, ওটা ওনাদের ইস্যু ডেফিনেটলি। So how do we communicate with the young people saying আজকে এনভায়রনমেন্ট যদি না বাঁচে, tomorrow you don't have a food in your plate? হ্যাঁ, আজকের কৃষক যদি ধান চাষ করতে না পারে, কালকে সকালে আমার প্লেটে খাবার আসবে না। যে জেলে মাছ ধরতে যাচ্ছে, যে ইয়াং জেলে অথবা যারা আমাদের লাইভলিহুডের সাথে, যারা আমাদের বেসিক সার্ভিস গুলো দিয়ে থাকে, তারা যদি কাজ না করে, আমাদের যে যেটাকে বলে একটা ইজি লাইফ অথবা একটা কমফোর্টেবল লাইফ, সেটা আসলে থাকবে না অনেকের জন্য। সো ট্রাই অ্যান্ড রিয়েলাইজ হোয়াট মেক্স আওয়ার লাইফ ইজি, এবং সেই জিনিসগুলোকে রেসপেক্ট করতে শেখা। সো ইয়াং পিপলদেরও আসলে বুঝতে হবে কোথা থেকে কি আসে, কিভাবে আসে। এবং ডেফিনেটলি আজকে যেটা যদি সুন্দর উদাহরণ, আজকে যদি সুন্দরবন না থাকতো, সাইক্লোন সিডার বলি, সাইক্লোন আইলা বলি, বিজলি বলি, যতগুলো সাইক্লোনের কথা বলি, এবং আমফান, আমাদের ক্ষয়ক্ষতি এই বঙ্গে, ওই বঙ্গে, দুই বঙ্গে অনেক বেশি হতো।
So how do we respect and protect someone that protects us? এটা যদি আমরা রিলেট করতে পারি, ইয়াং পিপলদের মুভমেন্ট করা, ইয়াং পিপলদের সামনে আসা, সেটা অনেক সুবিধা হবে। লাস্ট মেসেজ, ইউনিভার্সিটি এবং কলেজগুলোকে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টাল অ্যাকশন এই ব্যবস্থাপনা থাকতে হবে, না হলে আসলে কোনোভাবেই আমরা মুভ ফরওয়ার্ড করতে পারবো না। থ্যাংক ইউ। মেনি থ্যাঙ্কস। দর্শক বন্ধুরা, আমরা আমাদের ডিজিটাল ক্লাইমেট টকের একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আমরা আমাদের তরুণ বক্তা সোহানুর রহমানের কাছ থেকে জানতে চাই, একজন তরুণ হিসেবে আপনি বাংলাদেশকে বা এই পৃথিবীকে আর 10টা বছর পর কিভাবে দেখতে চান, বা আমাদের অন্যান্য যারা তরুণ আছে তাদেরকে কিভাবে অ্যাক্ট করতে দেখতে চান, সেটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ কৌশিক, আমাকে শেষবারের মতো আর একবার সুযোগ দেওয়ার জন্য। তো আমি যেটা চাই, বাংলাদেশ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্ট ফিল্ডে মানে বিশ্বের পথপ্রদর্শক হবে। অলরেডি বলা হচ্ছে বাংলাদেশ সাইক্লোনের রোল মডেল, ডিজাস্টার রিস্ক রিডাকশনের রোল মডেল। তো রোল মডেল এটা আমরাও মানি, কিন্তু ক্লাইমেট চেঞ্জে অর্থাৎ প্ল্যানেটারি ইমার্জেন্সি ঘোষণা করা হলো, আমি আবার প্ল্যানেট ইমার্জেন্সিতে ফিরে যেতে চাই, শুরু করছিলাম ওটা দিয়েই। তো এবার এনভায়রনমেন্ট ডেতে সবার একটা প্রশ্ন ছিল যে প্ল্যানেট ইমার্জেন্সি এটার আসলে বাস্তবায়ন কি। তো আমাদের সেই বাস্তবায়নের যদি দিকে আমরা যদি না যেতে পারি, তাহলে ওইটা একটা ঘোষণাই থাকবে। তো আমাদেরকে সেই বাস্তবায়নের দিকে যেতে হবে। আর একটা প্ল্যানেট ইমার্জেন্সি ঘোষণা করার পর আমরা যদি আবারও যদি সেই প্রায় 37টার মতো যদি কোল বেস পাওয়ার প্ল্যান্ট যদি আমরা আবার চালু করি দেশে, যদি ওই আলোচনা অনেকের ভালো লাগবে না, কিন্তু সেটাকে আসলে কি যায় কিনা। তো আমি যে ঘোষণাটা দিচ্ছি, বাংলাদেশ সরকার সেই ঘোষণাটা কিন্তু বাস্তবায়ন করতে হবে। আর বাংলাদেশ কিন্তু অনেক পলিসি, অনেক ভালো ভালো পলিসি করে। আমার ক্ষেত্রে অনেক কাছে মনে হয় কি পলিসিগুলো ডোনার ডকুমেন্টের মতো। কারণ ডেল্টা প্ল্যান হলো একটা বড় প্ল্যান, আমি কেন, আমার নাতি পুতি তার পরবর্তী প্রজন্ম এই প্ল্যানের মধ্যে আছে। আমি কোস্টাল অঞ্চলে বাস করি, বা আমাদের যারা কোস্টাল অঞ্চলের মানুষ, সেই প্ল্যানিং এর ডিসকাশনে কিন্তু সেই মানুষগুলোর কথা কিন্তু রাখা হয়। এখানে তানজিল উপস্থিত আছেন, উনি অনেক বড় বড় কনসালটেশনে যায়, সেখানে উনি পরে দেখি পোস্ট করেন যে কোনো ইউথদের সেখানে কোনো পার্টিসিপেশন নাই। কারণ গভর্নমেন্টের লোকজন আমাদেরকে জানেই না যে, বা চিনেই না যে আসলে আমরা মুভমেন্ট করি এই। কিন্তু অন্য দেশের অবস্থাটা ভিন্ন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানে যে বাংলাদেশে কারা ইউথ মুভমেন্ট করতেছে, নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বা ডেভেলপমেন্ট মিনিস্টার জানে যে বাংলাদেশে কারা ইউথ মুভমেন্ট করে, ক্লাইমেট এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। কিন্তু আমাদের সরকার হচ্ছে আমাদেরকে আসলে রিচ করে না। আর আমরা যদি রিচ যদি করতে চাই, তখন অনেক ক্ষেত্রে তাদের সহযোগিতা আসে, কিন্তু ইনভেস্টমেন্ট ছাড়া আমি কথা বলবো বা আমরা কাজ করব, সব দেশের ইনভেস্টমেন্টটা কিন্তু সরকার থেকেই আসছে। আর নীতি নির্ধারণ পর্যায়ে যেন সেটা আসলে অংশগ্রহণমূলক যদি না হয়, কোনো আইন যদি চাপিয়ে দেওয়া হয় বা কোনো নীতিতে চাপিয়ে যদি দেওয়া হয়, তো ওইটা কখনোই আসলে লাস্টিং করবে না। আবার নতুন করে নীতি রিভাইজ হবে, যেমন অনেক নীতি এখন হবে, চলতে থাকবে, হবে, কিন্তু আসলে বাস্তবায়নটা হবে না। সো একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি চাই নীতিগুলো আসলে বাস্তবায়ন হোক, মানুষ আরো একটু সচেতন হোক, দায়িত্বশীল হোক। তো তরুণদের মানে ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে, বাংলাদেশের যে ডিসিশন মেকিং এর জায়গায় কিন্তু তরুণরা কিন্তু নাই। বিশ্বের সব দেশে, অধিকাংশ দেশে যেগুলো আসলে ভালো দেশ বলা চলে, তাদের কিন্তু ইউথ পার্লামেন্ট, ইউকে পার্লামেন্টে একটা ছাপিয়েছে ইউথ পার্লামেন্ট। অনেক দেশে সেই ইউথ পার্লামেন্ট কাজ করে। আমাদের দেশে কি আমরা ইউথ পার্লামেন্ট করতে পেরেছি? ইউথ পার্লামেন্ট নাই কিন্তু। ইউথ কাউন্সিল আমাদের এই দেশের নাই। ইভেন অন্যান্য যে পলিসি মেকিং, এনডিসি একটা সারা বিশ্বের একটা বড় জায়গা হচ্ছে যে ন্যাশনাল রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশনে। যেমন আপনি বলছেন 10 বছর, আমরা এখন একটা প্ল্যান করতেছি যে 2050 সালের বাংলাদেশ কেমন হবে, 2050 সালের গ্রিন অর্থাৎ ইকোনমি কেমন হবে, 2050 সালে শিক্ষা ব্যবস্থা কেমন হবে, ট্রান্সপোর্টেশন কেমন হবে। কিন্তু আমাদের নেতারা তারা সেই অ্যাম্বিশনটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখাতে পারে না, এটা আমাদের মনে হয়। তো সেই জায়গাটায় আমরা আসলে একটু কাজ করতে চাই, এবং আমরা মনে করি যে আমরা একসাথে সেই জায়গাগুলোতে আমরা আসতে পারবো। তো তরুণদের অংশগ্রহণ, তরুণদের ইনভেস্টমেন্ট, এগুলো বাড়বে, এবং বাংলাদেশ সত্যিকারই আরো আমাদের মতো আরো অ্যাক্টিভিস্ট বাড়বে। এবং প্রত্যন্ত অঞ্চলে জলবায়ু পরিবর্তন, এনভায়রনমেন্ট শুধু সেমিনার, সিম্পোজিয়াম, ইন্টারন্যাশনাল কনফারেন্স, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মধ্যে থাকবে না, মানুষের নিত্যদিনকার ইস্যু হবে, এইটা আমার মনে হয়। থ্যাংক ইউ কৌশিক। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে যেই 3জন স্পিকার ছিলেন, তারা আমাদের ইউথদেরকে মোটিভেট করার চেষ্টা করেছেন, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, পাশাপাশি তাদের মূল্যবান মতামত সবার সামনে তুলে ধরেছেন। আমি আবারও আর্জেন্টিনা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই লাইভে অংশগ্রহণ করার জন্য। আর দর্শক শ্রোতা, আমরা আমাদের লাইভের চূড়ান্ত পর্যায়ে, একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটি কথাই আপনাদেরকে বলে যেতে চাই
আমরা যাতে ভুলে নিয়ে যাই যে আমরা একটা বায়ুর সমুদ্রে বাস করি। এই বায়ুকে, এই পরিবেশকে যদি আমরা ধ্বংস করে ফেলি, সেটা অনেকটা উপরের দিকে ঢিল ছুঁড়ে দেওয়ার মতো। আমাদের মাথায় এসেই আঘাত করবে। আপনারা হয়তো মনে করছেন আমি পরিবেশ নিয়ে পড়ালেখা করি না, বা আমি পরিবেশ নিয়ে কোনো অর্গানাইজেশনে জব করি না, বা আমি পরিবেশের ধারে কাছেও নেই। আমার আসলে পরিবেশ নিয়ে কাজ করার প্রয়োজন নেই। আপনারা ভুল করছেন যদি এটা ভেবে থাকেন। আমাদের সবারই উচিত পরিবেশ নিয়ে বেঁচে থাকা, পরিবেশকে ভালো রাখা, এবং পরিবেশেই কিন্তু আমাদের সমাধান যে আছে এটা আমরা বারবার খুঁজে পাই। সেটার জন্যই আমাদেরকে আমাদের ইন্ডিজিনাস যে প্র্যাকটিসগুলো আছে, আমাদের বছরের পর বছর বা যুগ যুগ ধরে আমাদের দেশের যে লোকালয়ের যে প্র্যাকটিসগুলো আছে সেগুলোকে তুলে ধরতে হবে, আর পরিবেশকে ভালোবাসতে হবে। এটা বলি আমি আমাদের ডিজিটাল ক্লাইমেট টকের এপিসোড 2 সমাপ্তি এখানেই ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কৌশিক, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কৌশিক। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ কৌশিক ফর অর্গানাইজিং।